স্বাগত। দেখছেন বাংলাদেশ এখন, আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। কথা বলতে স্টুডিওতে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এবং দেশ টিভির বার্তা প্রধান জায়েদুল হাসান পিন্টু। স্বাগত আপনাদের। কামরুল ইসলাম চৌধুরী, আমরা গত 2 দিন যাবতই আসলে প্রকৃতির বর্ষণের কারণে একটা বলা যায় যে পুরো ঢাকা শহরই বন্দি অবস্থায় জীবনযাপন করছে। মানুষের জীবনযাপন এক কথায় বলা যায় যে আটকে পড়ে আছি আমরা শহরের মধ্যে। এই বিষয়টা একেবারেই নতুন না, প্রতি বছরই আমাদের এরকম একটা পরিস্থিতি মোকাবেলা করতে হয়। তো শহরের বাসিন্দাদের জন্য এটা পরিবর্তন করা যাচ্ছে না কেন? আপনি তো বহুদিন পরিবেশ নিয়ে কাজ করেছেন, কি মনে হয় যে দৃষ্টিভঙ্গির দিক থেকে কোনো সমস্যা আছে কিনা? না, এই যে দুর্ভোগ, এই দুর্ভোগটা এটা কিন্তু দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত সমস্যা। আমাদের এখানে সমস্যাটার গোড়ার ইয়েটা হলো যে আমাদের পরিকল্পনার অভাব অথবা পরিকল্পনার ক্ষেত্রে অদূরদর্শিতার একটা মানে রেজাল্টেন্ট ইফেক্ট। আমাদের এই ঢাকা শহরের এক সময় জনসংখ্যা কত ছিল? 20 লাখ। সেই জনসংখ্যা এখন প্রায় 2 কোটি। এই 2 কোটি মানুষের যে ফ্যাসিলিটিস থাকার কথা, সেই ফ্যাসিলিটিস ইউটিলিটিস সেটা কিন্তু নাই। মানে চাহিদা এবং সরবরাহের মধ্যে বিশাল একটা ব্যবধান। আমাদের যেখানে দোতলা ভবন হওয়ার কথা, ইমারত হওয়ার কথা, সেখানে এখন 20 তলা ভবন হচ্ছে, 30 তলা ভবন হচ্ছে। তার জন্য কিন্তু যে পানির প্রয়োজন, ইউটিলিটি সার্ভিসটা পানির যতটা প্রয়োজন, শহর উপরের দিকে যেরকম বৃদ্ধি হচ্ছে, এর নিচে কিছু প্রস্তুতি থাকা দরকার, সেই প্রস্তুতি নাই। যেমন সে ড্রেনেজ সিস্টেম, আগে কিন্তু খাল ছিল, নদী ছিল, ঢাকার চারপাশে কিন্তু অনেকগুলো নদী। এটা কিন্তু আমাদের জন্য মানে একটা বলা যায় একটা ভালো একটা ইয়ে। কিন্তু এই নদীগুলো থাকার পরও আমাদের পানি সরছে না কেন? কারণ খালগুলো নাই, কানেক্টিভিটিটা নাই। তারপরে ড্রেনেজ সিস্টেমটা, ড্রেনটা যেমন আগে খোলা ড্রেন ছিল, সেই ড্রেনগুলো এখন কিন্তু বদ্ধ ড্রেন, ঢাকনা দেওয়ার ড্রেন। ঢাকনার ভেতর কি হচ্ছে না হচ্ছে এটা কিন্তু উপর থেকে বোঝা যায় না। বন্ধ হয়ে আছে, ক্লগ হয়ে যায়। শুধু পলিথিন না, এমনকি ওই যে সলিড ওয়েস্ট, যেটা সলিড ওয়েস্ট গিয়ে ওইটা আটকে দেয়। এর ফলে পানি সরতে পারে না। আর আমাদের এখানে যে এই পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যা আছে। সমস্যাগুলো এমন, যেমন যদি একদিন 200 মিলিমিটার বৃষ্টি হয়, সেই বৃষ্টির পানিটা সরে যাবার মতো অবস্থা নাই। কিন্তু একদিনে হয়তো 250 মিলিমিটার বৃষ্টি হলো, তখন মানে আমাদের শহরে যে বিশেষ করে গাড়িগুলো, এই যানগুলো কিন্তু ডুবে যাওয়ার অবস্থা হয়, কারণ পানি সরতে পারে না, অত দ্রুত সরতে পারে না। তারপরে চারদিকে বাঁধ দিয়ে কিন্তু, বেড়িবাঁধ দিয়ে কিন্তু আমরা পুরো ঢাকাকে বদ্ধ করে ফেলেছি, আবদ্ধ করে ফেলেছি। অর্থাৎ আমাদের এখানে পরিকল্পনার অভাব এবং পরিকল্পনাগুলো সুষ্ঠু বাস্তবায়নের অভাব, মনিটরিংয়ের অভাব, মানে বহুবিধ। আমরা পিন্টু ভাইয়ের কাছে এই যে জায়গাটা, যে পরিকল্পনার যে অভাবটা, এটি কিন্তু আমরা নতুন করে আবিষ্কার করিনি। একটা লম্বা সময় যাবত, যখন থেকে পরিকল্পনাটা শুরু হয়েছে তার কিছুদিন পর থেকেই আমরা দেখছি যে ঢাকা শহরের উন্নয়ন, ঢাকা শহরের যে কাজগুলি হচ্ছে সেখানে পরিকল্পনার অভাব রয়েছে, এবং তার প্রমাণ কিছুদিন পর পরই নানান কারণে পাওয়া যায়। কিন্তু তারপরেও পরিকল্পনা অভাবের যেই মানুষ যেটা বলছে, সেইটা মানে এই অভাবটা দূর করে পরিকল্পিত শহর গড়বার। আমি তো এখানে কোনো পরিকল্পনাই দেখি না। মানে পরিকল্পনা আসলে কোনোদিন নেওয়া হয়েছে কিনা আমার যতদূর মনে পড়ে, ধরেন এই আজকে যে রিপোর্টগুলো এখন সংবাদপত্রে বা ইলেকট্রনিক মিডিয়ায় যা দেখছেন, 20 বছর আগে এই রিপোর্ট আমরা করেছি, দেখেছি, যে ঢাকা শহরের একই রিপোর্ট। তার মানে গত 20 বছরে আপনি কি পরিকল্পনা নিলেন? আপনার সরকারের তো একটা চিন্তা থাকতে হয় যে আমার এই শহর এখন এত মানুষের অবস্থান, 20 বছর পরে বা 50 বছর পরে আমার জনসংখ্যাটা এখানে এত হবে, আমার এই প্রজেকশন অনুযায়ী পরিকল্পনা, সেই চিন্তাটা কিন্তু কখনোই করা হয়নি। যা করা হয়েছে আপনার ওই যে টোটকা চিকিৎসার মতো, যে এখন পানি জমে গেছে, কিভাবে পানিগুলো সরানো যায়, একদিন একটু বেশি বৃষ্টি হলো, কিভাবে এটা সরানো যায়, এইটা। কিন্তু এটা যে পার্মানেন্টলি একটা সলিউশনের কোনো চিন্তা আমি দেখিনি।
এটা একটা বড়ই। তারপরে হলো ধরেন আমার এই পরিকল্পনাটা আমি বলছি যে এটা স্বল্প মেয়াদে, মধ্যমেয়াদে, দীর্ঘমেয়াদে এই একটা লম্বা পরিকল্পনা নিতে হবে। আপনি চাইলেই একদিনে আপনি পারবেনও না, কারণ আপনি এই যে 2 কোটি মানুষের শহর, আমার লজিস্টিক আসলেই কম, আমি চাইলেও কিন্তু একদিনে পারবো না। ঠিক আছে, আমি 10 দিনে পারবো, 20 দিনে পারবো, 5 বছর মেয়াদি পরিকল্পনা আমি করি। সেই 5 বছরে আমি ঢাকা শহরে কতগুলো গাড়ির পারমিশন দিব, কতগুলো বাড়ির পারমিশন দিব, হ্যাঁ, সেই অনুযায়ী আমি ইলেকট্রিসিটি দিতে পারবো কিনা, গ্যাস দিতে পারবো কিনা, আমি পানি দিতে পারবো কিনা, আমার ড্রেনেজ, যেটা কামরুল ভাই বললেন ড্রেনেজ তো নাই। এক সময় ঢাকা শহরে যে খালগুলো ছিল ঢাকা শহরের উপর দিয়ে, সেটা তো উনি উঠালেন যে চারপাশে যে নদী, এটা তো আশীর্বাদ আমাদের। চারপাশে শুধু নদী না, আপনি যদি ঢাকা গেজেট দেখেন আগের পুরনো, দেখবেন যে ঢাকা শহরের উপর ভিতর দিয়ে 27টা খাল ছিল, সেই খালগুলোও তো নাই এখন। সো আপনি দিনকে দিন এগুলো আরো বদ্ধ করে দিচ্ছেন। এই জায়গাটা আমি শুধু আপনার সরকারের আমলাতন্ত্র বা যারা সরকার পরিচালনা করে তাদের না, আমি বলি এটা রাজনৈতিক সিদ্ধান্তেরও বিষয়। পিন্টু ভাই, আমরা রাজনৈতিক সিদ্ধান্তটা নিয়ে আরেকটু কথা জানতে চাইবো। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি আপনাদের কাছে। বাংলাদেশ এখন নিচে 50 সেকেন্ড। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। কামরুল ভাই, আপনার কাছে একটু পরিকল্পনাটা নিয়ে আসতে চাই। আমরা অল্প কিছুদিন আগে, এই 100 কয়েকদিন হলো, 2জন মেয়র নির্বাচন করেছি ঢাকা শহরের জন্য। মেয়ররা এসে নানান কথাই বলছেন, কিন্তু পিন্টু ভাই যেটা বলছেন যে পরিকল্পনা ঢাকার জন্য যেটা করা, আমরা কিন্তু কোনো পরিকল্পনা গত 100 দিনেও আমরা দেখিনি যে ঠিক আছে আমরা আগামীতে কি করব সেই জন্য একটা পরিকল্পনা নগরবাসীর সামনে নিয়ে আসছি, সেরকম কোনো কিছু দেখিনি। না, প্রথমত হচ্ছে ঢাকার 2 মেয়রের মূল কাজটা কি, মানে এক্সিস্টিং যে তাদের টিওআর, সেই টিওআর অনুযায়ী কিন্তু তাদের মূল দায়িত্ব হচ্ছে মশা মারা, পরিষ্কার পরিচ্ছন্নতা, হ্যাঁ, এরকম ছোটখাটো কাজ যেগুলো হচ্ছে পুরনো, মানে ছোট ছোট শহরের পৌরসভার যে কাজ, সেই কাজটা। এখানে যে একটা নগর পরিকল্পনা, নগর সরকার, নগর উন্নয়ন, হ্যাঁ, নগরায়ন, ওই কনসেপ্টে কিন্তু আমাদের নগর পিতারা কিন্তু নির্বাচিত হননি এবং তাদের সেই দায়িত্ব নাই। যেমন সে জলাবদ্ধতা, এটা কিন্তু হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়, তারপরে ওয়াসা, এলজিইডি, এদের দায়িত্ব, স্থানীয় সরকার মন্ত্রণালয়। এটা কিন্তু আসলে মানে মেয়রের দায়িত্ব না, কিন্তু মেয়রের ঘাড়েই কিন্তু অনেকটা এটা দায়টা স্বাভাবিক আসবে, কারণ সবচেয়ে বেশি মানুষ ভোট দিয়ে নির্বাচন করে, একটা বড় কনস্টিটিউয়েন্সি। আমাদের এরকম কিন্তু কিছু কিছু কন্ট্রাডিকশন রয়ে গেছে, যে যার যে দায়িত্ব হওয়া উচিত সেই দায়িত্ব কিন্তু তাকে দেওয়া হয় না, মানে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, হ্যাঁ, সেটা কিন্তু হচ্ছে না, যে ক্ষমতার যে বিকেন্দ্রীকরণ সেটা কিন্তু আমাদের এখানে হচ্ছে না। আমি সমস্ত ক্ষমতা আমার হাতে রাখতে চাই, কুক্ষিগত রাখতে চাই, এটা যে আরো 10 জনকে আমি দিয়ে দেব, যেমন সে আবার মেয়রও ওয়ার্ড কমিশনার বা কাউন্সিলরদের কাছে ক্ষমতাটা দিয়ে দিচ্ছে না যে তার এলাকায় সেটা উনি করবেন, এই ক্ষমতাটা কিন্তু মেয়রও আবার ছাড়ছেন না। অর্থাৎ এখানে কিন্তু পরিকল্পনা সব জায়গায়, আর পরিকল্পনা এটা কিন্তু মানুষের সাইকির মধ্যে থাকতে হয়। আমি এখন 2 কোটি মানুষ, আগামী 3 বছরের জন্য আমি হয়তো এই সমস্যাটার একটা আশু সমাধানের জন্য কিছু কাজ করলাম, কিন্তু এই 3 বছর পরে যে আবার এইটা 2 কোটি 2.5 কোটি হয়ে যাবে, ওই 50 লাখের কথা কিন্তু আমি এখন চিন্তা করছি না, বা এটা হয়তো 3 কোটি হয়ে যেতে পারে, সেই কথাই প্রজেকশন থাকবে। আমার জনসংখ্যা হার বৃদ্ধির হার আছে, তো এই যে প্রজেকশন করা, হ্যাঁ, সিনারিও বিল্ড করা, আমার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, এই জিনিসগুলো রাখা, তারপরে হচ্ছে আমার একটা রোড ম্যাপ থাকবে, আমি কিভাবে এই কাজগুলো করব, আমার তার ফাইন্যান্সটা কিভাবে হবে, তারপরে তার ইমপ্লিমেন্টেশনটা কেমন হবে, তারপরে পিপলস পার্টিসিপেশন। অনেক কাজ আছে যে সরকার হয়তো করে দিল বা স্থানীয় সরকার করলো, মানে পরিকল্পনাটা করলো, কিন্তু পরিকল্পনাটা যদি স্থানীয় জনগণের অভিমতের ভিত্তিতে হয়, তাদের দ্বারা যদি হয়, তাহলে তারা কিন্তু অনেক কাজ, না তারা অনেক কাজ নিজেরাও করে ফেলবেন। পিন্টু ভাই, এই জায়গাটায় আসবো যে আমরা জানি যে ঢাকা সিটি কর্পোরেশন একটা স্থানীয় সরকার ব্যবস্থা, সেইখানে একদম মানে আমার বাড়ির পাশে যেই লোকটি নির্বাচিত সে তো কাউন্সিলর, তাকে এই ক্ষমতায়ন করার যেটা কামরুল ভাই বলছিল, সেইটার প্রক্রিয়াটা আমাদের এখানে খুব বেশি নেই, ফলে আমি তাকে অ্যাকাউন্টেবল করতে পারতেছি না।
এই জিনিসগুলি কিভাবে বাড়ানো যায় যাতে ঢাকার যারা বাসিন্দা, কারণ এখানে বুঝতে হবে যে ঢাকার যারা বাসিন্দা তাদের কিন্তু এক ধরনের মতামত আছে আমরা ধরে নিতে পারি, কিন্তু সে এই জিনিসটা তুলতে পারছে না, তাহলে সারা দেশের পরিস্থিতিটা নিশ্চয়ই আরো খারাপের দিকে হবে। আমরা একটা বিরতির পর আপনার কাছে আসবো যে কিভাবে নগরবাসীকে এখানে যে সম্পৃক্তর কথা বলা হয়েছে, কারণ এটা সম্পৃক্ত করতে পারলে হয়তো এই সমস্যাগুলি অনেক ক্ষেত্রেই উত্তরণ করা সম্ভব। বাংলাদেশ এখনই নিচ্ছে একটা বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন বাংলাদেশ এখন। জাহিদুল হাসান, এই যে যেটা বলছিলাম, নগরবাসী এবং নাগরিকদের সুযোগ সুবিধা বাড়ানোর ক্ষেত্রে স্থানীয় প্রতিনিধি যারা আছে, একেবারে কাউন্সিলর থেকে শুরু করে মেয়র পর্যন্ত, তাদেরকে কিভাবে আরো বেশি সম্পৃক্ত করা যায়? দেখেন, এখানে প্রথমত আপনার তাদেরকে ওই ক্যাপাসিটিটা দিতে হবে। আমার কিন্তু কাউন্সিলরদের ওই ক্যাপাসিটিটা দেওয়া হয়নি অত। হ্যাঁ, এখানে বসে বসে আপনার তার ওই যে লোকাল ওই আপনার রেভিনিউ তুলবে, আপনার হোল্ডিং ট্যাক্স, হ্যাঁ, তারপরে আপনার এই মশা মারা যেটা উনি বললেন, এই কয়েকটা কাজ ছাড়া, ড্রেন পরিষ্কার করা ছাড়া তাদেরকে যে আর বেশি খুব একটা কিন্তু কাজ দেওয়া হয়নি। আর এই বডিটাকে আপনার কিন্তু লোকাল গভর্নমেন্ট মন্ত্রণালয়ের আন্ডারে এমনভাবে রাখা হয়েছে সে বেশি কিছু করতেও পারবে না। তারপরে ওই আইনে কিন্তু দেখেন সে কিন্তু জনপ্রতিনিধি। এই যে আপনি দেখতেছেন যে এই যে ঢাকার মেয়র বলতেছেন এত বড় কনস্টিটিউয়েন্সি, হ্যাঁ, পুরো ঢাকায় দুজন মেয়র বা একসময় একজন মেয়র ছিলেন, এই মেয়রকে কিন্তু লোকাল গভর্নমেন্ট সেক্রেটারি আপনার বহিষ্কার করে দিতে পারেন। আইনটা কিন্তু তার হাতে। আপনি দেখেন একজন আমলা, একজন জনপ্রতিনিধি যে 20-25 লক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসতেছে, বা 2 কোটি মানুষ বা 1 কোটি মানুষের প্রতিনিধি, তাকে কিন্তু সরিয়ে দিতে পারে। অলরেডি তো কয়েকটা সিটি কর্পোরেশনে সরানো হয়েছে। হ্যাঁ, বলছি যে এটা হলো মেন্টালিটি। হ্যাঁ, এখন এই মেন্টালিটি বাদ দিয়ে আপনি যদি আসলে সত্যিকার অর্থে নগরবাসীর উন্নয়ন করতে চান, সেই জায়গায় আমার মনে হয় আপনার এই যে নগরবাসীকে ইনভলভ করে যে কথাটা বলছেন, সেই জায়গায় আগে তাকে এম্পাওয়ার করতে হবে, ক্ষমতাটা দিতে হবে। তারপরে আপনি নগরবাসীর কাছে আসেন যে তোমার কি কি সমস্যা, কাউন্সিলররা মিট করবে। বাইরে তো এমন আছে যে প্রতি সপ্তাহে বা একটা নির্দিষ্ট টাইমে তার এলাকার লোকজনের সঙ্গে সে বসে, টাউন হল মিটিং, হ্যাঁ, তো বসে তার সমস্যাগুলো সে পয়েন্ট আউট করবে, সবগুলো নোট নিয়ে গিয়ে সে সিটি কর্পোরেশনে বসে কিভাবে এটাকে সমাধান করা যায় সে চিন্তা করবে। কিন্তু আপনি যে আবার কাউন্সিলরের কথা বলতেছেন, আমার দেশে আবার কাউন্সিলর আবার আরেক সমস্যা আছে। এই গত কয়েকটা সিটি কর্পোরেশন নির্বাচনে যদি দেখেন এই জনপ্রতিনিধি কাউন্সিলর আসলে কারা, তাদের ব্যাকগ্রাউন্ড যদি চিন্তা করেন, তাদের ওই রাজনৈতিক পরিচয়ে যদি চিন্তা করেন, ম্যাক্সিমামই আপনি দেখবেন যে তারা জনগণের সাথে সম্পৃক্ত না। কাউন্সিলরদের অন্তত আমি এটা দেখি না যে এটা জোর করে এলাকায় প্রভাবশালী বা পলিটিক্যাল পাওয়ার খাটিয়ে মেয়রদের একটা অবস্থান থাকে, কিন্তু কাউন্সিলর দেখা যায় ম্যাক্সিমামই আপনার ওই এক ধরনের সন্ত্রাসের অভিযোগ থাকে, প্রচুর সন্ত্রাসের অভিযোগ থাকে, এরা এটা হচ্ছে প্রচুর মামলা। এই একদিকে যেমন তারও প্রবলেম, আরেকদিকে আমার ওই যে ওই এলাকার লোকজনও দেখে চিনেই না থাকে, এটাও থাকে। তারপরে আপনার এখানে আরো একটা বড় প্রবলেম, আমি যেটা শুরুতে বলছিলাম, রাজনৈতিক ইচ্ছার বিষয়। এই জায়গায় যদি আপনার সরকারের যদি রাজনৈতিক সিদ্ধান্ত থাকে যে আমি সত্যি সত্যি এটার উন্নয়ন ঘটাতে চাই, অথবা জনগণকে আমি শান্তিতে রাখতে চাই ঢাকা শহরের, আপনি মেয়র একা চাইলে তো পারবে না। এই মেয়রের হাতে আপনার ওয়াসা নাই, এই মেয়রের হাতে ডেসা নাই, এই মেয়রের হাতে আপনার ওই রাজুক নাই। হ্যাঁ, মেয়র বললো যে আমার এলাকায় 2 কোটি মানুষ, কিন্তু রাজুক এখানে থাকতে পারবে 500 মানুষ, রাজুক একটা পারমিশন দিয়ে গেল 5000 মানুষের। এই কোঅর্ডিনেশনগুলোও কিন্তু নাই। এই কারণে একটা কোঅর্ডিনেটেড বডি দরকার। সেটা হতে পারে লিডার মেয়রই, সেটার লিডার বা সেটার বাস্তবায়নের দায়িত্ব সিটি কর্পোরেশনকে দেন, এলজিআরডি মন্ত্রণালয়, সব মন্ত্রণালয় মিলে আপনি একটা জায়গায় আনেন, একটা জায়গায় এনে একটা সুদূর প্রসারী প্ল্যান করেন, যেটা আপনার জনগণেরও মতামত নিতে হবে। এই যে একসময় ড্যাপের কথা, তখন কিন্তু জনগণের কিছু মতামত ওখানে বিক্ষিপ্তভাবে নেওয়া হয়েছে। হ্যাঁ, যে সেই বিক্ষিপ্তভাবে না রেখে ওই যে আপনি বলছেন কাউন্সিলরের মাধ্যমে যার যার এলাকার ভোটারদের সঙ্গে কথা বলুক, এটা কিন্তু খুব কঠিন কাজ না। সবার মতামত নিয়ে বাছাই করে এই সমস্যা আমি কিভাবে সমাধান করব। আমার দেশে প্রচুর নগর গবেষণাবিদ আছেন, অনেক এক্সপার্ট আছেন, না পারলে আমি তো বাইরের এক্সপার্টও আমি এখানে আনতে পারি। সব মিলে যদি ওই চিন্তাটা করেন, আসলে প্রথমে রাখবে আপনার ওই যে ইচ্ছা শক্তি, আপনার চিন্তা, আপনি কি চান। হ্যাঁ, আপনি আজকে বৃষ্টিতে ডুবে গেলেন, আজকে আমরা টকশো করলাম, কথাবার্তা বললাম, হ্যাঁ, কালকে পানি সরে গেল, আমরাও ভুলে গেলাম বিষয়টা, সরকারও ভুলে গেল বিষয়টা। এই জায়গায় থেমে থাকলে হবে না। এই যে এই বৃষ্টি, একদিন 2 দিনের বৃষ্টি, এক সময় যে নিউ ইয়র্কের আপনার ম্যানহাটন ডুবে গেল ধরেন, হ্যাঁ, টিউব সব ডুবে গিয়েছিল।
তারা কিন্তু এরপরে প্ল্যান করলো যে কিভাবে আর যেন এটা না হয়। আমার এখানে কি আজকে গাড়ি ডুবে যায়, কালকে পানি আস্তে আস্তে সরে যায়, পরশু আমরা ভুলে যাই। এটা যে আবার আগামী বছর এই সিজনে হবে না তা তো না। এটা তো আমার গবেষকরাও জানেন, আমার যারা ওই আগে থেকে দেন পূর্বাভাস দেন তারাও জানেন। মানে সমস্যাটা তো শুধুমাত্র পানি জমে যায় সেখানেই না, নগরের আসলে অনেকগুলি সমস্যা আছে। মিলিয়েই তো আমি যেখানে বললাম পানিটা কেন জমছে, এর সঙ্গে শুধুমাত্র যে আপনার ওই যে সিটি কর্পোরেশনের একার দায়িত্ব না। এখানে পানি জমছে, আমার খালগুলি নাই কেন? খালগুলি মিরপুরের খাল দেখেন, কেন কারা দখল করছে দেখেন। ওখানে রাজনৈতিক শক্তি, ওই যে আমি বললাম রাজনৈতিক শক্তির দরকার, পলিটিক্যাল ফোর্স ওটা আপনার দখল করে রেখে দিয়েছে। আপনার একই জিনিস এই যে বুড়িগঙ্গা, আপনি যে বুড়িগঙ্গার যে অবৈধ উচ্ছেদ অভিযান, আপনার সাংবাদিকতা জীবনে আপনি চিন্তা করেন তো কতবার এই নিউজ করেছেন, একই জিনিস আপনি বারবার উচ্ছেদ করতে হয় কেন আপনার? এই জায়গাটা তো আপনার চিন্তা করতে হবে যে আপনি ওই অবৈধ ওই যে কয়দিন পর পর আমরা দেখি রাজুকের অভিযান, মোবাইল কোর্ট যাচ্ছে, হ্যাঁ টাস্ক ফোর্স যাচ্ছে, তো একই জিনিসের আপনার 10 বার 12 বার কেন অভিযান চালাতে হচ্ছে? তার মানে ওখানে আপনার গলদ আছে। ওই জায়গায় আপনার দেখবেন রাজনৈতিক শক্তি বিদ্যমান। ওই দখল যা কারা করছে, কোনো না কোনো পলিটিক্যাল ফোর্স। আর এর সাথে যারা আপনার এগুলো উচ্ছেদ অভিযানে যুক্ত, তারা হয়তো কিছু বিভিন্ন সময় হয়তো তারাও কিছু ভাগবাটোয়ারা পায়, যে কারণে আলটিমেটলি ভোগান্তির শিকার হই আমরা। কেন আপনার ঢাকা শহরের যে খালগুলি ছিল উদ্ধার করেন, একেবারে স্ট্রিক্ট ডিসিশন নেন না। আপনি যদি ধরেন এই যে এই পান্থপথটা যেটা আপনার হলো, একসময় তো ছিল না, কালভার্ট রোড যেটা আপনার হয়েছে না, স্ট্রিক্ট ডিসিশন নিয়েছেন। আবার পারেন নাই কোথায়? বাংলা মোটরের রোডটা এসে দেখেন যে আপনার এই মগবাজার থেকে বাংলা মোটর এসে থেমে গেল, একটা সোনারগাঁ রোড হয়ে গেল, সোজা আপনার সেটা মিরপুর রোডে মিশার কথা ছিল। কেন ওইটা যেতে পারে নাই? সামনে একজন আমলা, সামরিক আমলার বাড়ি ছিল, তার জমি, সেটা এরশাদের আমলে। এই কারণে দেখেন একজন ব্যক্তির চিন্তায় আপনার রোডটা গিয়ে আপনার এই মগবাজার থেকে যেটা মৌচাক থেকে রোডটা গিয়ে মিরপুর রোডে মেশার কথা, মিরপুর রোড থেকে সাত মসজিদ রোডে ওটা যাওয়ার কথা, আপনার এখানে শেষ করে দিলেন। আমি বলছি ওই যে রাজনৈতিক শক্তি এই জায়গায় স্ট্রিক্ট হইতে হবে যে না, আমার জনগণের জন্য এটা দরকার। সামনে মসজিদ পড়লো না, মন্দির পড়লো না, কি পড়লো, আমি করবো না, আমি রাস্তা বানাবো। এমনই আমার খাল দরকার বা আমার ড্রেনেজ সিস্টেম দরকার, এই অমুকের রাগ হবে বা অমুকের সুবিধা অসুবিধা হবে, এই চিন্তা এখানে কাজ করতে চলবে। জাহিদুল হাসান, এই জায়গাটা একটু কামরুল ইসলাম আপনার কাছে আসবো, যে স্ট্রিক্ট হওয়া দরকার একটা কথা বলছেন। একটা নগর শুধু না, যে কোনো জিনিসের সেবা দিতে হলে পরে কতগুলি সুনির্দিষ্ট বিধিবিধানের মধ্যে দিয়েই দিতে হয়। সেই জায়গাটা আমরা অনেক দুর্বলতা দেখি ঢাকা শহরের ক্ষেত্রে, নির্মাণের ক্ষেত্রে, পরিকল্পনার ক্ষেত্রে, বাস্তবায়নের ক্ষেত্রে, সব জায়গায় এই দুর্বলতাটা রয়েছে। আমাদের আইনি কাঠামোটা সঠিক আছে, আইনি কাঠামো কিতাবে আছে, কিন্তু সেটা বাস্তবায়ন নাই। প্রায়োগিক ক্ষেত্রে এটার অভাব রয়ে গেছে। কারণ হচ্ছে প্রয়োগ করেন কারা? প্রয়োগ করেন তো মানে করি তো আমরা। আমাদের মধ্যে এই গলদগুলো রয়ে গেছে, কারণ আমরা এখানে অনেকটা ডিসক্রিশনারি পাওয়ার ইউজ করি, এবং যেখানেই ডিসক্রিশনারি পাওয়ার থাকে সেখানে কিন্তু পাওয়ার অ্যাবিউজ হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের এখানে যেমন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আইন আছে, বিধি আছে, বিধান আছে, জরিমানার ব্যবস্থা আছে, কিন্তু জরিমানা আমরা করি না, আমরা ছাড় দিয়ে দেই। ছাড় দিতে দিতে যেমন এই নদীগুলো দখল হয়ে যাচ্ছে, খালগুলো ভরাট হয়ে গেল, নদী ভরাট হয়ে গেল। কারা ভরাট করলো? আমরাই ভরাট করেছি। আমাদের বড় বড় যারা রুই কাতলা তারাই ভরাট করেছেন। অথবা রাজনৈতিকভাবে যারা প্রভাবশালী, প্রতিপত্তিশালী, অর্থবিত্তের মালিক, তারাই কিন্তু করছে। আমাদের যেমন হাউজিং কোম্পানিগুলো, তারা কিন্তু অনেক জলাশয় ভরাট করে ফেলেছেন, আমাদের যে প্লাবনভূমি ভরাট করে ফেলেছেন। বিদেশে কিন্তু যেমন সে নেদারল্যান্ডস বা অন্যান্য দেশে নদীর জন্য জায়গা ছেড়ে দিচ্ছে, নদীর প্লাবনভূমিটা সেটা কিন্তু ছেড়ে দিচ্ছে, কারণ ওই যে জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতাতে এই অঞ্চলে আরো বেশি সে ইমপ্যাক্ট হবে, সেই কারণে তারা আগে থেকেই স্পেসটা বাড়িয়ে দিচ্ছে। এবং তারা চেষ্টা করছে যে ভূমি ব্যবহার বিধিটা মেনে চলতে। কারণ ভূমি ব্যবহার বিধি যদি না মানে, তাহলে যেমন আমাদের এখানে কমার্শিয়াল এরিয়া, রেজিডেন্সিয়াল এরিয়ার মধ্যে, তারপরে স্কুল, যেখানে স্কুল থাকার কথা, হাসপাতাল থাকার কথা, সেই জায়গাগুলোকে কিন্তু আমরা ছোট করে ফেলছি, সরু করে ফেলছি। আমরা ওইখানে দেখা হলো বাণিজ্যিক প্রতিষ্ঠান অথবা শিল্প কলকারখানা আমরা গড়ে তুলছি,
যেখানে শিল্প হওয়ার কথা না, স্কুলের পাশে শিল্প হওয়ার কথা না, হ্যাঁ, কারখানা হওয়ার কথা না, কিন্তু আমরা স্কুলের পাশে বা হাসপাতালের পাশে আমরা সেই কাজগুলো করছি। তো এই যে আমাদের পরিকল্পনার অভাব, অদূরদর্শিতা, অথবা আমাদের ক্ষমতার কারণে, হ্যাঁ, ক্ষমতার অপব্যবহারের কারণে আমরা সেই কাজগুলো করি। এর ফলে নগর উন্নয়নের যে চিন্তাটা, চেতনাটা, সেই চেতনাটা ভেস্তে যায়। হ্যাঁ, কামরুল ইসলাম, আমরা একটা বিরতিতে যাব। নগর উন্নয়নের মূল যে চেতনাটা, যেখানে আপনার মূল পরিকল্পনার ভেতরেই প্রত্যেকটা আলাদা আলাদা এরিয়া থাকার কথা, যেটি বলছেন যে বাণিজ্যিক এলাকা, শিল্প এলাকা, স্কুল, হাসপাতাল, সেই ব্যাপারটি আমাদের এখানে একদম বলা যায় বাংলায় জগা খিচুড়ি অবস্থায় আছে। এটা আসলে পরিবর্তনের আর কতটুকু সুযোগ আছে, এই বিষয়টি নিয়ে একটু জানতে চাইব একটা বিরতির পর। বাংলাদেশ এখন নিচ্ছে আরো একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশে। জাহিদুল হাসান পিন্টু, এই যে পরিকল্পনার যেই অংশগুলি নিয়ে আমরা কথা বলছিলাম, যে মানুষকে সম্পৃক্ত করা থেকে শুরু করে, সেটা নগরের সবগুলি সমস্যাটাকে এক জায়গায় নিয়ে আসার যে কথাটা বলা হচ্ছে, মানুষও কিন্তু এটা এখন প্রবলভাবে বলছে, কিন্তু এটার কোনো মানে সরকার বা দায়িত্বশীলদের থেকে কোনো প্রতিক্রিয়া আমরা পাচ্ছি না। ওই যে আপনাকে আবারও একই কথা বলতে হচ্ছে যে আপনার ওই রাজনৈতিক চিন্তার মধ্যে ওইটা নাই, আপনার সরকারের চিন্তায় তো থাকতে হবে। এটা এই সমস্যাটা আপনি ফেস করতেছি, যে তাৎক্ষণিকভাবে ফেস করি, তাৎক্ষণিক সমাধান হচ্ছে। যে এই জায়গাটা যে কত বড়, আপনার নগরটা কি, নগরের মধ্যে আপনার প্রথমত এই 2 কোটি মানুষের থাকার ব্যবস্থা, আপনি কিন্তু 2 কোটি মানুষকে রাখতে পারছেন না এই নগরে। আপনার রাস্তাঘাটে, ফুটপাতে প্রায় আপনার কয়েক লক্ষ মানুষ ঘুমায় প্রতিদিন। এই নগরে 5 লক্ষ বা 10 লক্ষ বা একটা মানুষ আসতেছে যাচ্ছে, এদের আপনার টয়লেটের ব্যবস্থা কি, এটাও কিন্তু আপনার চিন্তা করতে হচ্ছে। আপনি চিন্তা করলেন যে আমার 2 কোটি মানুষ আছে, 2 কোটি মানুষ থাকবে, খাবে, তাদের বাথরুমের ব্যবস্থা আছে। এইখানে পথে যারা কাজ করছে, ধরেন গাড়ির চালক, তার ব্যবস্থাটা কোথায়? সেটাই তো বললাম যে এই 10 লক্ষ 5 লক্ষ মানুষ যে ডেলি আসতেছে বা ডেলি বের হচ্ছে, তাদেরও তো আপনার কোনো ব্যবস্থা, এটাও মাথায় রাখতে হবে। আমি সেটাই বলতে চাচ্ছি যে আপনার এই ইউটিলিটি, আপনার ধরেন বিদ্যুৎ, গ্যাস, পানি, ড্রেনেজ, তারপরে আপনার ওই যে টয়লেটের ব্যবস্থা, তারপরে আপনার এই যে স্যানিটেশন, যা যা বলেন সব তো এটার মধ্যে আছে। কোনো, আমি বলছি যে প্রত্যেকটাই দেখি আলাদা আলাদা যার যার মতো চিন্তা করছে। এই সব মিলে যে একসাথে বসে চিন্তা, এটা না হওয়াতে এই সমস্যাগুলো। আবার যদি ধরেন একটা সাধারণ উদাহরণ দিই আপনাকে, ধরেন আমার 40 বছর পার হয়ে গেছে আমার দেশ, আমার একটা বিল্ডিং কোড বানাইতে কত বছর লাগলো। আমার যদি শুরুতেই বিল্ডিং কোডটা থাকতো, ধরেন 72-73 সালে যদি আমার একটা বিল্ডিং কোড থাকতো, আমার শহরটা কেমন চিন্তা করেন, যে এই এলাকায় 2 তলার বেশি বাড়ি হবে না, ওই এলাকায় 5 তলা হবে না, ওই এলাকায় 6 তলার বেশি যাবে না। এই নিয়মগুলো যদি আমি মেনে চলতে পারতাম, আমার শহরটা দেখতে তো একটা সুন্দর হতো, তাই না? এখন কি হচ্ছে, আপনি আজকে নিয়ম করতেছেন যে ধানমন্ডি এলাকায় ওই 5 তলার বেশি, মানে 6 তলার বেশি বাড়ি করতে দিবেন না। 2 বছর পর দেখা যাচ্ছে যে আপনি সেটাকে 8 তলার পারমিশন দিচ্ছেন। পাশের বাড়িটা আপনি আগের নিয়ম মেনে চলছে, এর পরের বাড়িটা আবার আপনার হচ্ছে 8 তলা। এক পর্যায়ে আপনি বললেন যে এখানে আবাসিক এলাকা, এখানে কোনো কমার্শিয়াল দেওয়া হবে না, এরপরে দেখা যাচ্ছে ওখানে আপনি শপিং সেন্টার করে দিচ্ছেন। এই যে ওই মানুষটা, যে মানুষটা এখানে থাকার জন্য এসেছে, এরপরে ওই বাড়ির আশেপাশে হয়ে যাচ্ছে আপনার শপিং সেন্টার। যে এই যে একবার এক এক চিন্তা করছেন, আজকে চিন্তা করে এসআরও দিয়ে ওটা বন্ধ করে দেন বা নতুন একটা আইন করেন, মানে আইনটা হচ্ছে কি যার যার সুবিধা মতো এখানে হচ্ছে। যখন মনে হচ্ছে ধরেন যে এখন এই আইন করলে যে এই একটা সেক্টরের বা একটা গ্রুপের বা একটা গোষ্ঠীর সুবিধা হবে, এমনও হচ্ছে এই দেশে, ওই ধরনের আইন হয়েছে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে এই পারপাসটা সার্ভ হয়ে গেছে, ওই আইন সংশোধন নতুন করে আইন করতেছে। আমি বলছি যে সাধারণ মানুষের কথা চিন্তা করে, এই দেশে, এই ঢাকা শহরের 2 কোটি মানুষ বা 1.5 কোটি মানুষের কথা চিন্তা করে, বা ভবিষ্যতে এই শহরের মানুষের, এটা তো একটা প্রজেকশন আছে, এটা তো আপনার হিসাবের কথা। আমার জনসংখ্যা বাড়ার রেটটা যদি দেখি, আমি 20 বছর বা 50 বছর পর ঢাকা শহরের মানুষ কতটুকু আমরা কি জানি না? আমরা তো জানি, এটা তো পরিষ্কার। সেটা ধরেই কিন্তু আমার চিন্তাটা করতে পারতাম, সেই চিন্তা আমি করছি না। তো এটার সঙ্গে আবার যদি ধরেন বাস টার্মিনাল, এই ঢাকা শহরের মধ্যে যে বাস টার্মিনাল, এটা দিনকে দিন বাড়বে মানুষ। হ্যাঁ, এরপরে দেখা যাবে যে রাস্তার মধ্যে আপনার গাড়ি রাখতেছে,
কয়টা বাস টার্মিনাল ঢাকা শহরের মধ্যে? বা যদি এয়ারপোর্টের কথাও যদি চিন্তা করেন, আপনার এয়ারপোর্টে এখন ধারণ ক্ষমতা ধরেন 10টা 20টা বা 50টা বিমান নামতে পারে, একটা 50 বছর পরে হয়তো ওখানে আপনার 100 বিমান নামতে হইতে পারে, আপনি কি করবেন? পারবেন না। সেই চিন্তাগুলি আমি বলছি, এটা আপনার রাজনৈতিক দূরদর্শিতার ব্যাপার, এটা আমলাদেরও, আপনার যারা এই সেক্টরে কাজ করেন, হ্যাঁ, তাদেরও আপনার চিন্তার ব্যাপার। সার্বক্ষণিক একটা চিন্তার মধ্যে যদি থাকেন, এটা ইনোভেটিভ বা একটা নতুন গবেষণা দরকার, আপনি কাউকে দায়িত্ব দিয়ে দেন, প্রাইভেট সেক্টরকেও দিতে পারেন, জাহিদুল হাসান, আমরা গবেষণা করে একটা জিনিস বের করে আসছি। খুব ছোট্ট 1 মিনিটের জন্য একটা বিরতিতে যাব। কামরুল ভাই আপনার কাছে ফিরে আসছি, যাচ্ছে 1 মিনিটের জন্য। বা একটা লক্ষ্য আমরা খুঁজে পাচ্ছি না, এই জায়গাটা শহরটার জন্য কতটুকু ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছে? আরো একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসছি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশে। যে জাহিদুল হাসান, সামনের দিকটা এত কিছুর পরেও মানে কি মনে হয় ঢাকা? দেখেন, এই জায়গায় আমি বিশ্বাস করি যে চাইলে সম্ভব। আমার যদি রাজনৈতিক দূরদর্শিতা থাকে, আমার রাজনৈতিক নেতৃত্বের যদি ভিশন থাকে যে আমার এই শহরটাকে আমি ওই জায়গায় নিয়ে যাব। আমার লিমিটেশনস আমি জানি, আমার এই দেশে আমার লজিস্টিকের অভাব আমি জানি, আমার অর্থনৈতিক সংকটের কথাও আমি জানি, কিন্তু আমি তো এইটুকু জানি আমি 1 বছরে কি পারবো, 2 বছরে কোথায় যাব, 3 বছরে কোথায় যাব, এইটুকু তো আমি জানি। তারপরে যদি ধরেন আমাদের এখানে হেল্প করার জন্য ডোনাররাও আছে, ওই ধরনের আমার একটা রাজনৈতিক পরিবেশও লাগবে যে আমি চাইলে আসবে, বিনিয়োগ করতে চাইলে, বিনিয়োগ চাইলে আসবে, ওই সিচুয়েশনটা আগে আমার তৈরি করতে হবে। তারপরে যদি বলেন যে প্ল্যানের, এই দেখেন আমার দেশে যে ওই ধরনের মানুষ নাই তা না, ওই চিন্তার মানুষ আছে। ইভেন আমার দেশের মানুষরা তো বিশ্বের অন্যান্য শহরের ট্রাফিক সিস্টেম কন্ট্রোল করতেছে। আমি সেদিন নিউজ দেখলাম ক্যালিফোর্নিয়ায় ট্রাফিক সিস্টেমের সফটওয়্যার ডেভেলপ করতেছে, ধরেন এই আমার দেশেরই মানুষ। তারা দেশের বাইরে গিয়ে, আমার দেশের মানুষগুলো দেশের বাইরে গিয়ে বড় বড় শহর সামলাচ্ছে, ধরেন। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট কামরুল ভাই। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি যে বাংলাদেশের মানুষ বিদেশে যখন পারে তখন বাংলাদেশে কেন ওই যে আপনার তো ওই স্পেসটা তো দিতে হবে তাকে, ওই পরিবেশটা তো দেওয়া হচ্ছে না। মানে ক্রিয়েটিভিটিটাকে নারিশ করার জন্য একটা আমাদের পটভূমি দরকার, একটা জায়গা দরকার। সেই জায়গাটা আমরা দিচ্ছি না, সেই স্পেসটা আমরা কিন্তু আমাদের দেশের মানুষকে দিচ্ছি না। তারপরে দূরপ্রসারী চিন্তা করবার মতো মানে প্রণোদনা দেওয়া, আমাদের দেশের সে কয়েক হাজার মানুষকে আমরা লাগিয়ে দেই যে তোমরা পরিকল্পনা করো, তোমরা ভাবো যে 100 বছর পরের বাংলাদেশটা কেমন হবে, 200 বছর পরের বাংলাদেশটা কেমন হবে। ঢাকা যেন দ্বিতীয় মানে খারাপ নগরী না হয়ে দ্বিতীয় ভালো নগরী হয়, সেই জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিশ্চয়ই নেওয়া হবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে এখন। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।